প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্নের অর্থাৎ ৮ নম্বরের প্রশ্নের সাজেশন দিয়ে দেব। তোমাদের মাত্র 5টা অধ্যায়ের প্রতিটি অধ্যায় থেকে 2টি করে বড় প্রশ্ন আসবে এবং এই 2টি প্রশ্নের মধ্যে একটি উত্তর লিখতে হবে। অর্থাৎ 5টি অধ্যায়ের প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 5টি অধ্যায় হল দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায়। এখন এসো তোমাদের জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে প্রবেশ করি। আমার প্রথম প্রশ্ন, রাষ্ট্র কাকে বলে? এর বৈশিষ্ট্য বা উপাদানগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্র কাকে বলে, এর বৈশিষ্ট্য বা উপাদানগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। এবারের প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ আলোচনা করো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ আলোচনা করো। পরের প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো। এখনকার প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র কাকে বলে? এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্যগুলি আলোচনা করো। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার প্রকারভেদ আলোচনা করো। স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার প্রকারভেদ আলোচনা করো। চলে আসি পরের প্রশ্নে, আইনের সংজ্ঞা দাও। আইনের প্রধান উৎসগুলি লেখো। আইনের সংজ্ঞা দাও। আইনের প্রধান উৎসগুলি লেখো। এবারে প্রশ্ন, সাম্য ও ন্যায়ের মধ্যে অন্তঃসম্পর্ক আলোচনা করো। সাম্য ও ন্যায়ের মধ্যে অন্তঃসম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, একনায়কতন্ত্রের দোষ গুণ বিশ্লেষণ করো। একনায়কতন্ত্রের দোষ গুণ বিশ্লেষণ করো। এখনকার প্রশ্ন, লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্যগুলি লেখো। লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্যগুলি লেখো। চলে আসি পরের প্রশ্নে, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্যগুলি লেখো। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্যগুলি লেখো। এবারে প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করো। ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করো। এবারে প্রশ্ন, তুমি কি মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তুমি কি মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পার্থক্য লেখো।
এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পার্থক্য লেখো। এবারের প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় সরকারের মধ্যে পার্থক্য লেখো। রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় সরকারের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে? এই সরকারের বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে? এই সরকারের বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার আলোচনা করো। ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। এখনকার প্রশ্ন, নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো? এর গুরুত্ব বা তাৎপর্য নির্ণয় করো। নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো? এর গুরুত্ব বা তাৎপর্য নির্ণয় করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি লেখো। ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি লেখো। আমার সর্বশেষ প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। এই যে সাজেশন আমি তোমাদের দিলাম, যে প্রশ্নগুলো তোমাদের দিলাম, আশা করছি এই প্রশ্নগুলো পড়লেই তোমরা বড় প্রশ্নের সব উত্তর লিখতে পারবে। আজকে তাহলে এখানে শেষ করছি। ভালো থেকো সবাই।